সর্বনাশ। তারপর? তারপর আর কি, যা হবার তাই হলো। বউ নিয়ে সংসার পাতবার জন্য বেচারি কত আশা নিয়ে দেশে গেল, সেখানে গিয়ে জ্বরে পড়লো 1 মাস। জ্বর গায়ে ফিরে এসে শুনল ছুটি না নিয়ে স্টেশন লিভ করার অপরাধে তার চাকরি গেছে। আজ তার চাকরি শেষ দিন। অদৃষ্ট, বউ যখন এলো তখন চাকরি গেল। বউ আসেনি। সে বাড়ি গিয়ে শুনলে তার বউ বাপের বাড়ি জমিদারের ছেলের সঙ্গে বেরিয়ে গেছে। হতভাগ্য। রাখাল, ডিউটি দিতে এলাম বড়বাবু। কিন্তু তোমার অত জ্বর রয়েছে। তা হোক, আপনি বাসায় যান। এই 1 মাস আমার জন্য আপনি অনেক করেছেন। ডাউন প্যাসেঞ্জারটা আসতে আজকাল খুব দেরি হয় না? না, বিশেষ কিছু নয়। রাত 11:30টার মধ্যে রোজই এসে পড়ে। কিন্তু তুমি খুব অসুস্থ রাখাল। छोटा बाबू, छोटा बाबू, पैसेंजर तो आ गई, लेकिन एक मुसीबत, सेकंड क्लास डब्बा में एक बंगाली साधु मर गया। बांगाली साधु? जी हाँ, गार्ड साहब ने हमको लाश उतारने का हुक्म देता, हम क्या करें? हरी अप प्लीज, हरी अप। लाश नामिनी, माय ट्रेन इज रनिंग वेरी लेट ऑलरेडी। কিন্তু এই ছোট্ট স্টেশন, এখানে লাশ নামিয়ে কি করব? आई कांट हेल्प, গাড়িতে ডেড বডি নিয়ে যাও প্রাইভেটে। আপনি ফতোয়া জাংশনে এখনই অ্যাক্সিডেন্ট মেসেজ পাঠিয়ে দিন, কাল সকালে ডাক্তার পুলিশ সব এসে পড়বে। ততক্ষণ ডেড বডি রাখি কোথায়? প্ল্যাটফর্মে রাত্রে। কিপ ইট ইন পার্সেল গোডাউন। বেশ, চলুন, আমি পার্সেল ঘরের চাবি খুলে দিচ্ছি। চলো লাশ করে জলদি। যাতা স্যার, কি চাবি পেলেন? স্ট্রেঞ্জ। কি দেখছেন? My goodness, you look exactly like the dead সন্ন্যাসী। আপনার কোনো ভাই কি সন্ন্যাসী? না। छोटा बाबू, हम डर के मारे भाग आया। सन्यासी को जब उठाने लगा देखा बिल्कुल आप जैसा, बिल्कुल। এগুলো এসব ডায়েরি টায়েরি এগুলো কি? सन्यासी की कुछ कागज पत्तर इसमें था और किताब थी। गार्ड साहब ये सब नहीं देखा। আচ্ছা, এগুলো আমি রেখে দেবো, তুমি যাও, শোকে যাও। मुर्दा उठाया, नहाना तो होगा छोटा बाबू। রাত্রে আর কেন স্নান করবে? কাল সকালে পুলিশ এসে লাশ পোড়ানোর অনুমতি দিলে তখন একেবারে স্নান করবে। जी अच्छा, अच्छा। छोटा बाबू, কি মহাবীর? सन्यासी महाराज की एक फोटो है। फोटो দেখে। মৃত সন্ন্যাসী দেখতে ঠিক আমার মতো। কেউ
আমরা জমিদার বাড়ির সামনে এসেছি না বউ? হ্যাঁ, ভেতরে যাবে না গান গাইতে? আজ এ বাড়িতে গাইবার মতন গান আমি জানি না বউ। 14 বছর আগে জমিদার বাড়ির বড় ছেলে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। রাজাকর্তা মারা যাবার সময় বলে গিয়েছিলেন, ছেলে যদি ফিরে না আসে 14 বছর পরে ছেলে শ্রাদ্ধ করতে। আজ ঠিক 14 বছর পূর্ণ হয়েছে। শুনেছি আজ শেষ রাতে ওরা জমিদারের ছেলের কুশের পুতুল নিয়ে শ্মশানে গেছে দাহ করতে। রানীমা একে ভালো চোখে দেখতে পান না, এবার বোধহয় কেঁদে কেঁদে আমার মতো অন্ধ হয়ে যাবে। আর বৌরানী হয়তো আজ তাকে ওরা বিধবার বেশ পড়াবে। আরে রামা, দেওয়ানজি কুশিপুত্রী দাহ করে শ্মশান ঘাট থেকে কি করা ফিরেছে? না দেওয়ানজি। আরে শোন শোন, তুই জানিস বৌরানী কি করছেন? ঝিয়েরা বলছিল বৌরানী ওপরে নিজের ঘরে সারা রাত দাঁড়িয়ে আছেন বড়বাবুর ছবির সামনে। আমি জানি তুমি আছো। ফুলশয্যা রাত্রে কুড়ি খেলবার সময় একটা করে লুকিয়ে রেখেছিলে, তারপর ফেরত দিয়েছিলে। বলেছিলে যতদিন সব কড়িগুলো আমার কাছে থাকবে ততদিন তুমিও থাকবে আমার কাছে। এই দেখো সব করি, সব সব আছে, একটু হারাইনি। দেওয়ানজি সব বন্ধ করে দাও, চলে যেতে হবে পুরোহিতদের। তোমরা কি করে জানলে ভাবেন? ভাবেন আমার আর নেই? না না, আমি তো তা বলছি না, তবে 14 বছর হয়ে গেল, তাই এই শাস্ত্রবিধি। দেওয়ানজি শাস্ত্রবিধি যদি মায়েরা করতো তাহলে 14 বছর না করে 100 বছর লিখত। আমি তো আপনার অনুমতি নিয়েছিলাম। দেওয়ানজি আমি যদি পাগল হয়ে যাই তুমি কি তবু আমার কথা শুনে চলবে? এত বড় জমিদারি তুমি চালাচ্ছ। আপনি তো জানেন 2 বছর আগে কর্তা মারা যাবার সময় আপনার সামনে আমায় আদেশ দিয়ে গেলেন যে ভবেন যদি না ফেরে তাহলে 14 বছর পরে গঙ্গার তীরে তার কুশপুত্তলি দাহ করে। দেওয়ানজি আর বলো না, আর বলো না, যাও তোমাদের যা খুশি করো, আমাকে আর বলো না। শুধু শুধু তোমাকে আরো একটি কাজ করতে হবে। বলুন। তোমাকেই বলতে হবে ওই সোনার প্রতিমাকে ছেড়ে ফেলা তোমার শাড়ি গহনা, তোমাকেই নিয়ে যাওকে গঙ্গার ঘাটে। তোমাকেই বলতে হবে ভেঙে ফেলা তোমার লোহার শাখা, মা। তোমাকেই বলতে হবে মুছে ফেলা তোমার স্মৃতির সিঁদুর, মা। কি মা তুমি তাদের বাড়ি নেই? আমি চোখে ঝাপসা দেখি মা, দেখি দেখি মা, ভালো করে দেখি। বুয়া! বুয়া! সোনা! সিঁদুর নেই! দেওয়ানজি, দেওয়ানজি তোমাকে আর কিচ্ছু বলতে হবে না দেওয়ানজি। কেন ত্যাগ করব? কেন ত্যাগ করব? সন্ন্যাসী মৃত, পৃথিবীতে সে আর কোনো দিন ফিরে আসবে না। আমি দেখতে ঠিক তার মতো, আমি তার স্থান পূর্ণ করব। আমি এ বিপুল সম্পত্তি ভোগ করব। সম্পত্তি, সুন্দরী যুবতী স্ত্রী। পাপ, অধর্ম? না, কোথায় ছিল পাপ অধর্ম যেদিন বাড়ি গিয়ে দাদার মুখে শুনলাম? আর শুনতে চাও তুমি? বৌমা তার মায়ের অসুখে ছল করে
বাপের বাড়ির পুরনো ঝির সঙ্গে লুকিয়ে গভীর রাত্রে বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। তারপর বলুন, গ্রামের চৌকিদার দেখেছে গাজনতলার মাঠের ওইদিকে তোমার শ্বশুর বাড়ির দেশের জমিদার নবীন ঘোড়ায় চেপে অপেক্ষা করছিল। পাশের বনে একটা পালকিও লুকোনো ছিল। নবীনের সঙ্গে বৌমার ছেলেবেলা থেকে ভাব। তারপর আরো শুনতে চাও? শোনো, বৌমা সেই পালকি চেপে নবীনের সঙ্গে চলে গেছেন। কুলে কলঙ্ক দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছেন তোমার স্ত্রী। কোথায় ছিল সেদিন পাপ? কোথায় ছিল অধর্ম? মিথ্যা কথা, সব মিথ্যা। মানুষের ভাগ্য অদৃষ্টের পরিহাস। পাপ পুণ্য, ধর্ম অধর্ম সব মিথ্যা। সন্ন্যাসী ভাবেন মরেনি, মরবে না। মরবে রাখাল, যার অর্থ নেই, যার সমাজ নেই, যার স্ত্রী পরপুরুষের রক্ষিতা। মরবে সেই রাখাল। রাখাল মৃত, আমি ভবেন। আমি যাব বাসুলি পাড়ায়। আমি গোসাই, আঙ্কে দেওয়ানজি, আজই কলকাতার কয়েকটা বাংলা কাগজে একটা বিজ্ঞাপন পাঠিয়ে দাও। বৌরানীর জন্য একজন সহচরীর বিশেষ প্রয়োজন। লিখে দাও, একজন নিষ্ঠাবতী বিধবা হিন্দু রমণী। আচ্ছা এসো, আমি মুসুবিদা করে দিচ্ছি। একটু জরুরি কাজ আছে, এদের সত্য বল। ওস্তাদজি, আপনার একটু ওখানে। শুনলাম তুমি নাকি ঝগড়া করে থিয়েটার ছেড়ে দিয়েছো। কেন? ঝগড়া মারামারি তো ছেড়ে দিয়েছি, আর কোনোদিন যাবো না। যদি না খেয়ে মরি তবুও না। একজন খুব পয়সাওয়ালা স্ত্রীলোকের সহচরী সাজতে পারবে? বুঝতে পারলাম না। এই বিজ্ঞাপনটা পড়ে দেখো। ম্যানেজার বাসুলিপাড়া এস্টেট বিজ্ঞাপন দিচ্ছেন দেখছি। অত্র এস্টেটের শ্রীযুক্তেশ্বরী বধূরানী মহাদয়ের জন্য একজন সৎকুলজাতা সহচরীর প্রয়োজন, যিনি ভালো রকম বাংলা লেখাপড়া জানেন এবং অবসর সময়ে
চিত্ত বিনোদনের জন্য সঙ্গীত আদি করিতে সুপটু, অথচ নিষ্ঠাবতী হিন্দু রমণী সোনার পাথর বাটি হলে ভালো হয় দেখছি। নিঃসন্তান বিধবা হইলে আরো ভালো হয়। অসন বসন ব্রতাদি নিয়ম প্রভৃতির ব্যয় ছাড়া মাসিক 25 টাকা হিসেবে জলপানি দেওয়া যাইবে। কর্মপ্রার্থিনীগণ 2 জন পদস্থ ব্যক্তির স্বাক্ষরিত প্রতিষ্ঠাপত্র সহ সত্তর আবেদন করুন। তুমি এই কাজের জন্য আবেদন করো, আমি এই খসড়া তৈরি করে এনেছি। যদি তোমার দরখাস্ত মঞ্জুর হয় তাহলে তুমি বাসুলিপাড়ার রাজবাড়ির মধ্যে এই বধূরানীর সহচরী হয়ে কমাস বাস করবে। আমি তোমার মাসে মাসে 200 টাকা করে দেবো, ওদের ওই জলপানি ছাড়া। তারপর তোমায় ধীরে ধীরে কথায় বার্তায় গানে গল্পে এই বধূরানীর মনটিকে ঠিক এমনি করে গড়ে তুলতে হবে যাতে তিনি আমায় বিয়ে করতে রাজি হন। বিয়ে? উনি বিধবা। এতদিন বিয়ে না করে শেষে বিধবা? খুব সুন্দরী বিধবা বুঝি? কখনো চোখেও দেখিনি। এই বধূরানী অত্র এস্টেটের মালিক? 16 আনার। আয় কত? বার্ষিক 1 লক্ষ টাকা। বেশ, আপনি যা চাইছেন তা যদি আমি ঘটাতে পারি তবে আমি চাই 25,000 টাকা, কলকাতা একটা বাড়ি, অথবা 30,000 টাকা নগদ, আর মাসে মাসে 200 টাকা করে আজীবন। কার আজীবন? যে বেশি দিন বাঁচবে তার। বেশ, লেখো দরখাস্ত, ওই খসড়া। এটা দেখছি আপনার হাতের লেখা, এটা আমার কাছে থাকবে। রেখে দাও। কনক, চোরেদেরও পরস্পরের মধ্যে সাধুতা থাকে, নইলে শুধু ব্যবসায় বড় লোক হওয়া। চা খাবেন? না। ও আচ্ছা, বাসুলিপাড়ায় আমার পরিচয়টা হবে নিষ্ঠাবতী হিন্দু বিধবা, আর আপনার পরিচয় কি হবে? মফস্বলের নতুন উকিল, তোমার দাদা। দাদা? না, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। 4 মাস আগে দরখাস্ত লেখালেন, ভাবলাম আপনার একটা খেয়াল, আর আজ বলছেন দরখাস্ত মঞ্জুর। বৌরানী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন, নইলে ও দরখাস্ত কবে মঞ্জুর হয়ে যেত। আমি একজন রাজা আর একজন ম্যাজিস্ট্রেটের রেকমেন্ডেশন দিয়েছিলাম। কবে চিঠি লিখেছেন? পরশু সকালে। দরখাস্ত তোমার দুরবস্থার কথা শুনে বৌরানী তোমার নতুন কাপড় চোপড় এবং বাক্স বিছানার জন্য 100 টাকা আর রাহা খরচের জন্য আর 100 টাকা পাঠিয়েছে। আমি কালই সমস্ত ব্যবস্থা করে ফেলছি, তুমি গোছগাছ করে নাও। আর হ্যাঁ, তোমার এ মাসের মাইনে 200 টাকা আগাম। সোনার হরিণ, যদি ধরা পড়ি? যদি ধরা না পড়ো তাহলে নগদে আর বাড়িতে 60-70 হাজার টাকা, আর মাসে মাসে 200 টাকা আজীবন। জানি চলো না সবে চলিতে নামায়, জানি চলো না সবে চলিতে নামায়, বুঝি মিছে বাসর জাগা মিলন আশায়, এই মধুর মাধবী রাতে বুঝি নাহি ভরে মধু মিলনে। এলো কি হলো রে হাবার মা? বৌরানী সহচরী কলকাতা বালি? কোথা থেকে দেখলি? ছাদ থেকে দেখলাম, বড় ফটকের সামনে গাড়ি থেকে নামছে। কিরকম দেখতে রে? কেমন আবার চিংড়ি? একলা এসেছে? একলা কেন, সঙ্গে একটা ভদ্রলোক এসছে, শুনেছিলাম দাদা নাকি। ও, দাদার সঙ্গে এসেছে? হ্যাঁ, বেশ বেশ, যাই দেখি গে সহচরীকে। তা দেখবে বই কি, ওই যে হালফিল, হালফিল হলি হয় সহচরী, আর পুরানো হলি হয় ঠিক।
এই যে আসুন, আমি দেওয়ান রঘুনাথ মজুমদার। ও নমস্কার। নমস্কার। স্টেশনে গাড়ি যেতে দেরি হয়নি তো? আগে না। ওরে কে আছিস? রামা, একে অন্দরে নিয়ে যা, আর বৌরানীকে ইস্তেলা পাঠিয়ে দে। থানা থেকে দাঁড়াতে এসেছেন? দারোগা হঠাৎ। আচ্ছা নিয়ে আয়। নমস্কার। নমস্কার। একটু ওই দিকে চলুন। ও আসুন। শুনছেন? আপনি অন্দরে চলুন। যাচ্ছি। অন্দরে না গিয়ে বোধহয় থানাতেই যেতে হবে। ধৈর্য, কনক ধৈর্য। দেওয়ানজি, প্রায় মাস তিনেক পূর্বে একটি মেয়ে অজ্ঞান অবস্থায় আপনাদের ঘাটে জলে ভেসে এসেছিল। হ্যাঁ, আশ্রয়হীনা দেখে বৌরানী তাকে আশ্রয় দিয়েছেন। নিশ্চয়ই দেবেন, কিন্তু যে ডাক্তারকে আপনারা দেখেছিলেন তার মুখে শোনা গেছে মেয়েটির গলায় নাকি একটি দড়ির দাগ দেখা গিয়েছিল। বোধ হয় আত্মহত্যা করবার চেষ্টা করেছিল। সে কি? হ্যাঁ, তাকে একবার থানায় পাঠানো দরকার। নিশ্চয়, আমি এখনই বৌরানীর কাছে যাচ্ছি। আপনি বসুন। ওরে কে আছিস? দারোগা বাবুর জন্য কিছু মিষ্টি নিয়ে আয়। না না, বিলক্ষণ তাকে হয়। আপনি বসুন বসুন। দেখি, আপনি এখনো অন্দরে যাননি? আগে হ্যাঁ, যাচ্ছে। যাও বোন, সব ঠিক আছে। হ্যাঁ, আগে চলুন। মহাশয়, আগে আমি ওর দাদা। মহাশয়ের নাম? খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শ্রীহীন। কি করা হয়? ওকালতি। কোন আদালতে? আগে আমি সবে পাশ করেছি। কোন সালে? আগে বাংলা সাল ঠিক মনে নেই, তবে ইংরেজি 1300, আগে না 1900। বাবু তামাক ইচ্ছে করে? হ্যাঁ, ডক্টর। আপনি ইংরেজি কোন সালে পাশ করেছেন বললেন? সুরবালা, আজ 3 মাস হলো তুমি এখানে এসেছো। এখনো তুমি রোজ কাঁদো কেন? তোমার কিসের কষ্ট বলবে না আমায়? ভৌরানী, আপনার আশ্রয় পেয়ে আমার আর কোনো কষ্ট নেই। এখন শুধু ভয় হয়। কিসের ভয়? যদি আপনি বলেন দূর হও। এই না, দারোগা 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 এসে এনার খোঁজ করতে। তুই থাম। থামবো কেন? দেওয়ান কিসের ছাদে দাঁড়িয়ে আছেন তোমার সঙ্গে সেই কথা বলতে। দেওয়ান কাকা? ও সুরবালা, তুমি একটু বসো, আমি আসছি। উনি এসেছেন কলকাতা থেকে, সেই কলকাতা সহচরী। আচ্ছা, ওকে ওপরে ঘরে বসতে বল। আমার ঘুরঘুরে পোকার মতন ঘুরঘুর করছে কেন? এই ঘরে গিয়ে বসে থাকো। বৌরানীর কাছে এত্তেলা পাঠিয়েছি। কি পাঠিয়েছ? এত্তেলা। তুমি কি পাড়া গেয়ে মেয়ে নাকি? এত্তেলা জানো না? তোমার পুটনান্টু গামছা বিছানা এখন সব ওই ঘরে রেখে দিয়েছি। যাও, ওই ঘরে গিয়ে বসে থাকো। যাও। কাকা, সুরবালা আশ্রয় চেয়েছিল, আমি তাকে আশ্রয় দিয়েছি। আপনি একদিন বলেছিলেন ভারতবর্ষে এই আশ্রয় দানই কত বড় ধর্ম ছিল। নিশ্চয়ই মা, নিশ্চয়ই। কিন্তু মেয়েটি নিজের পরিচয় দিতে চায় না কেন? কাকা, দুঃখিনীর পরিচয় সে দুঃখিনী, আর কোনো পরিচয় নেই। তা ঠিক, কিন্তু দারোগাবু বলছিল আমাদের একটু সতর্ক হওয়া উচিত। সুরবালা নাকি আত্মহত্যা করবার চেষ্টা করেছিল। দারোগাবুকে গিয়ে বলুন, যারা নিজেকে হত্যা করতে চায় তাদের জন্য সতর্ক না হয়ে যারা পরকে হত্যা করতে চায় তাদের জন্য বেশি সতর্ক হতে। বলবো মা, নিশ্চয়ই বলবো, আমি এখনই বলবো। বধূরানী, চিঠি করছো কি? ওঠো ওঠো। বধূরানী, রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? আগে না, স্নান করে মুখে কিছু দিইনি, তারপর মাকে প্রণাম করে আসবে। ও বেলা আমার সঙ্গে আলাপ হবে, কেমন? এই ছবিটা কার? আমার দাদার। এখানে টাঙালে কে? আমি। এই ঘরে আমি বসি,
ছবিটা আপনার শোয়ার ঘরে টাঙাবেন। আমার অন্যায় হয়ে গেছে, সংসারে দাদা ছাড়া আমার আর কেউ নেই, তাই আমি খুলে নিচ্ছি। না না, কষ্ট পাবেন না, আমি সে কথা বলিনি। আচ্ছা, ছবিটা না হয় পরেই খুলবেন। খাবার মা, এর ঘরেকে দেখিয়ে দিয়া, আর বামুনদিকে বলিস নিরিমিষে শুনে খাবার ব্যবস্থা করতে। রানীমা, রানীমা থাক, ছোঁয়া না, তোমার গাড়ির কাপড়। শোনো, বৌমাকে খুব যত্ন করবে, সব সময় কাছে কাছে থাকবে। খুব ভোরে উঠে বৌমার গঙ্গার চান করা অভ্যেস, তুমিও সঙ্গে যাবে। আর ঘাট থেকে ভিজে কাপড়ে বাড়ি এসে কাপড় ছাড়বে। প্রণাম শতকোটি নিবেদন নেতাকে। বাবা, আজ সুদীর্ঘকাল পরে আপনার অযোগ্য অধম সন্তান স্বীয় জীবনব্যাপী সমস্ত অপরাধ ও দুষ্কৃতের জন্য অনুতপ্ত হইয়া আপনার পদপ্রান্তে উপস্থিত হইল। আগামী দ্বাদশীর দিন যাত্রা করিয়া ত্রয়োদশীর দিন বাসুলিপাড়া পৌঁছিল। ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। খালি ঘোড়া ঘোড়া জল ভরত। তিনি কোথায়? কলকাতা বালি গঙ্গায় ডুব দিচ্ছেন। ডুবে মরে না জানো? হ্যাঁ, বৌরানী বারণ করেছে। আমি তোমার জিজ্ঞাসা করছি না, বলো না তোমার বাড়ি কোথায়? শ্মশান। হ্যাঁ, না না, তোমার ছায়া পড়েছে যে, এই যে নড়ছে গো, ছায়া নড়ছে। বাবা, ও রাম 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 রাম। এই হাতলে আবার ডুব দিয়ে এসো, তাহলে আর বাঁচতে হবে না। আবার মা, আমাদের কলকাতায় বিধবারা কলের জলে চান করে। আর কি করে? চা খায়। বিয়ে করে না? হ্যাঁ, তাও করে, কেন করবে না? বৌরানী, আপনি আর ওসব কথা আমাদের বাড়িতে কখনো বলবেন না। ও কথা শুনলেও গঙ্গা স্নান করতে হয়। সুরবালা, তুমি ভেতরে এসো। শুনলে তো, এটা একটু মিষ্টি মিষ্টি। কর্তাদের আমলে এ বাড়িতে বাদশাহী আইন ছিল, একটু টু করলে আগে তাকে শুলে দিত, তারপর বলতো বল কি দোষ করেছিস। আগে তাকে শুলে দিত, তারপর বলতো বল কি দোষ। কেন করবে নি? আইন। পাঁচ মিনিটে পরেই দেখছেন কেন? আগে সকালের বাড়িতেই কলকাতায় ফিরে যাব, আমি তৈরি আছি, খালি ওই সময় হলেই হুকুম আসবে। জেলবার বেলায় 14 বসছে, আর 10-3 আটটা গেলে তখন হাবার মা। দাদা এসেছে, অত ছটফট করছো কেন? এখানে কত টাকার হুকুম নেই। ঘরে যা। বাবা, এখানে বসুন। আমি আজকে চলে যাচ্ছি বোন। আমাকেও নিয়ে চলো দাদা।
মোগল হারামের কথায় কথায় কোতল করে। অভিসন্ধির সন্ধান পেলে এরা আগে শুলে চাপিয়ে দেয়, তারপর কৈফিয়ত তলব করে। তবুও থাকতে হবে বোন। ছবি টাঙাতে গিয়ে ঝাঁটা খেয়েছি। তারপর টাঙিয়েছি। বৌরানী দেবী দাদা, কিন্তু পাষাণ প্রতিমা। স্বামী ধ্যান জ্ঞান। পৃথিবীতে কেউ বিধবা বিবাহ করেছে শুনলে তিনি গঙ্গা স্নান করেন। সঙ্গে সঙ্গে আমাদেরও গঙ্গা স্নান করতে হয় দাদা। তবু ওই পাষাণে প্রাণ প্রতিষ্ঠা করাই তোমার ব্রত কনক। প্রায় জহর ব্রত দাদা। আচ্ছা দাদা, ঝাঁসির রানীর বাপের বাড়ি কি বাংলাদেশে ছিল? কই ইতিহাস তা তো বলে না বোন। ইতিহাস ভুল বলে দাদা। বাংলাদেশের পাড়া গিয়ে জমিদার বাড়ির বৌঝিদের দেখলে মনে হয় নরম তুলতুলে, কিন্তু এক টিপলেই তার ভেতর থেকে বেরিয়ে পড়ে এক একটি ঝাঁসির রানী। এই সুরবালা মেয়েটিকে? শুধু একটি মেয়ে, জলে ভেসে এসেছিল। ইচ্ছে করে সাঁতরেও আসতে পারে, একটু লক্ষ্য রেখো। ওর পেছনে দাদা আছে নাকি? তোমার পেছনে খাবার মা। বাবু, 10:30 বাজলো। হ্যাঁ, 10:30? ও আচ্ছা, আজ তাহলে আমি উঠিব না, আমার ট্রেনের সময় হয়ে এলো। ছি ছি বোন লক্ষ্মীটি, কেঁদো না কেঁদো না। একদিন অন্তর একখানি করে আমাকে চিঠি দেবে কেমন, সব খবর দিয়ে। সামনে মাসের টাকাটা আগাম দিয়ে যান। ও হ্যাঁ, আমিও এই কথাই ভাবছিলাম কনক। আচ্ছা এক কাজ করো, এই 200 টাকা তুমি রেখে দাও বোন, গুনে নাও। রামা চল। পত্তর নামে রেজিস্ট্রি চিঠি, এতদিন পরে, আশ্চর্য। কে আছিস? রামা, ভোলা, শিগগির অন্দরের রানীমাকে একবার খবর দে, আমি এখনই তার সঙ্গে দেখা করতে চাই। হুজুর, কি হয়েছে পরে শুনো। এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো দেওয়ালজি? এই সকালে গাড়িতে সে আসবে বলছো, আর তুমি এখনো স্টেশনে যাওনি, আর কি পাঠাওনি, ঘোষণা ছোটাওনি, এখনো তুমি অনুমতি চাইছো, এখনো বিচার করছো দেওয়ালজি? আমি সব ব্যবস্থাই করেছি, কিন্তু শুনুন, একটা বিচার করতেই হবে। যদি সে চাল হয় তো তার আছে, সে বিচার আমি করবো। আমি মা, তুমি যাও দেওয়ালজি, আমার ভাবে নেলে বলছো আছে কি তখনই আমার কাছে খবর পাচ্ছ। আমি এখনই যাচ্ছি। তুমি যাও দেওয়ালজি, তুমি যাও 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 তুমি। ওরে, ওরে কি করতে আসিস? বৌমাকে ডাক। ওরে, সাবধান নিয়ে আয়। ওরে, সিঁদুর নিয়ে আয়। ওরে, সাজ বাজা, বাজা, তোরা সবাই বাজা। বাবু বেঁচে আছেন, ঠিক এসেছি, আজই আসবেন। বৌরানী, 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 রানীমা পাঠিয়ে দিলেন। বৌমা, বৌমা, তা এই বাসুলি দেবীর বনের মাঝখানে লুকিয়ে থাকলে বাবু যদি এসেও থাকেন, তাহলেও যদি সে আমাদের সত্যিকারের ভাবেন হয়, তাহলে প্রথমেই তাকে আসতে হবে এই বনে। বাসুলি পাড়ার জমিদার বাড়ির নিয়ম ছিল, হত্যা বা ছেলেরা
বিদেশ থেকে গাঁয়ে ঢোকবার সময় গাড়ি থেকে নেমে প্রথমে এসে প্রণাম করত বাসুরী দেবীর বট গাছতলায়। এই বট গাছতলা? হ্যাঁ, এইখানে। দেওয়ান কাকা? কে? ভাবেন? ভাবেন? ভাবেন বাবা? গোসাই না? হরিদাস গোসাই? কে হুজুর? চিনতে পেরেছ ওকে? একবার দেখেছিলাম, ওর মার শ্রাদ্ধের দিন, তখন ওর মাথা নেড়া ছিল। যাও যাও মেরা হরিদাস, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ঘর সব ছোটাও, হাওয়ার মতো ছুটে যেতে বলো। রানীমাকে খবর দাও, বৌরানীকে খবর দাও, বলো ভবেন এসেছে, আমাদের ভবেন। যাও যাও, আর দেরি করো না। বাবা, এইবার তোমায় একটা সাংঘাতিক খবর দেবো। আমি সব শুনেছি কাকা। কাশি থেকে বাবাকে চিঠি লিখে ডাক বাক্সে ফেলে ফিরে আসবার সময় বাঁশপটকায় আমাদের পান্ডার সঙ্গে আমার কথা হয়েছিল। সে বলল, বাবা নেই, দেবেন নেই। এসেছে, এসেছে ভবেন, ভবেন এসেছে। বাবা ভবেন, 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 মা, ভবেন এলি বাবা, এলি। ওরে ওরে, আমি চোখে ভালো দেখতে পাই না বাবা। 14 বছর কি দেখেছি আমি অন্ধ হয়ে গেছি। তুই কত বদলে গেছিস বাবা, কত বদলে গেছিস, কত রোগা হয়ে গেছিস বাবা। বৌমা, আমার বৌমা কোথায়? আমি যে বললাম তাকে আমার ঠাকুরের সামনে নিয়ে আসতে। বৌমা, বৌমা, এসো মা, এসো, এসো মা। চলো 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 মা, চলো 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 মা, দেরি করো না মা, চলো। প্রণাম করো মা, প্রণাম করো মা। না। কেন বাবা? মা, আমার একটা কঠিন ব্রত আছে। এখনো 3 মাস কারো প্রণাম নেবার অধিকার আমার নেই। সন্ন্যাসের বেশও আমি এখন ত্যাগ করব না। এই 3 মাস আমি কাছারির ওপরের ঘরে থাকবো, একলা, নির্জনে। আমাকে ক্ষমা করো মা। কাকা, আমি সদরে যাচ্ছি। ওঠো মা, ওঠো, ওঠো মা, ওঠো। দুঃখ করলাম, আমি ওকে বলবো ব্রত ছাড়তে, আমি ওকে জোর করবো। মা, বৌমা, তুমি ওকে ভালো করে দেখেছো, চিনেছো? যাও, তুমি উপরে যাও, আমি দেখি সব ব্যবস্থা করি। শিবু সর্দার নয়? আগে হ্যাঁ হুজুর। কেউ এ ঘরে আসবে না বাবা, শুধু আমি মাঝে মাঝে। নিশ্চয়ই। আর সব সময় তোমায় দেখাশোনা করবে এই এগিয়ে আয়। চিনতে পারবে না বাবা, অনেক বুড়ো হয়ে গেছে। রামা। বাবু,
মুখের দাগটা এখনো রয়েছে রে। কিসের দাগ? ছেলেবেলায় আমি ইট ছুঁড়ে মেরেছিলাম। হ্যাঁ দেখো বাবা, আপনি একটু বসুন না কাকা। থাক বাবা থাক। দেখো কালেক্টরাইটে তোমার নাম খারিজ করবার জন্য সার্টিফিকেটের দরখাস্ত করতে কালই একবার আমার সদরে যেতে হবে। তাড়াতাড়ি কি? আমার কর্তব্য বাবা। আর বেঙ্গল ব্যাংকে যে টাকাটা জমা আছে, সার্টিফিকেট হয়ে গেলে সে তোমার নামে জমা হয়ে যাবে। কত টাকা আছে ব্যাংকে? আমার অন্তত 2 লাখ তো বাকি। রামা, আগে আমার বিছানাটা ঘরে নিয়ে এসো তো। হ্যাঁ যে আগে। কোম্পানির কাগজে বোধহয় কিছু বেড়েছে না? হ্যাঁ অনেক বেশি, 7.5 লাখ কি 8 লাখ হবে। গ্রামের স্কুল বাড়িটা সংস্কার হওয়া উচিত ছিল। পথে আসতে দেখলাম প্রায় পড়ে যাবার মতো হয়েছে। বেশ তো বাবা, বেশ। দাদা, বধূরানীর স্বামী 1 যুগ পরে গৃহে ফিরিয়া আসিয়াছেন। পত্রপাত আসিয়া আমাকে লইয়া যাইবেন। ইতি। পুনশ্চ আসিবার কালে আমার জন্য 200 টাকা আনিবেন। তুমি আবার খসখস করে হিজে ভিজে কি নেকতেছ? দাদাকে সুখবরটা দিয়ে দিচ্ছিলাম, বাবু এসেছেন। নিতে কি হবে? স্ত্রীর সঙ্গে 3 মাস দেখা হবে নি, দাঁড় তো নিয়েছেন, সবই অনাছিষ্টি। কেন, রামচন্দ্র 14 বছর বনে গেছিল, শীতের সঙ্গে যায়নি? ওলাইচন্ডী পড়েছে তো? ওলাইচন্ডী? হ্যাঁ পড়েছি। কাউকে বলনি? অন্দরের এই দিক থেকে একটা পথ আছে কাচারির ওপরে বাবুর ঘরে যাবার। সেই পথ 4 দিন গাঁথনি দিয়ে বন্ধ ছিল। রানীমা দিয়ানজিকে ডেকে হুকুম দিয়েছেন কৃষ্ণনগর থেকে মিস্ত্রি এনে গাঁথনিটা ভেঙে ফেলতে। কেন, বৌরানী যদি ওই রাস্তা দিয়ে? হ্যাঁ। কাউকে বলনি? না না না, তোমরা বাবা কলকাতার মেয়ে, তোমাদের বিশ্বাস নেই, তোমরা সব একটি হাট। ইম্পসিবল। 14 বছর বাদে তার স্বামী ফিরে এলো। চাল, চচ্চর, ইম্পোস্টার। বাবু, ভুবন বাবু এখনো বসে আছেন, 2 টাকা। রোজ রোজ গাঁজা খাবে আর রোজ তাকে টাকা দিতে হবে। যা মেরে বার করে দিকে যা। হ্যাঁ শোন, তাকে এখানে পাঠিয়ে দে। আমি জানি স্যার। হ্যাঁ শোনো, তোমার কাছে ফটো তোলবার একটা ক্যামেরা ছিল, সেটা কি করেছো? গাঁজার দোকানে বাধা দিয়েছো? হাতের যন্ত্র মারল কি স্যার? থামো। হ্যাঁ শোনো, আমি একটা বিজ্ঞাপন দেব, তাতে লেখা থাকবে বঙ্গ সাহিত্যে যুগান্তর, বাংলার বড় বড় জমিদারদের জীবন চরিত। বিজ্ঞাপন ছাপা হলে তুমি পাবলিশারের এজেন্ট আর ফটোগ্রাফার হয়ে বাসুলি পাড়ায় যাবে। সেখানে নতুন জমিদার 14 বছর বাদে এসেছে, যেমন করে পারো তার ছবি তুলে নেবে। যদি মার খাও তবুও, বুঝেছো? হ্যাঁ, আমিও তোমার সঙ্গে সেখানে যাব, কিন্তু তুমি আমায় চেনো না। যদি বিশ্বাসঘাতকতা করবার চেষ্টা করো, 10 বছর তুমি ফেরারি আসামি। আমি 10 বছর ঘুমোইনি স্যার। অ্যাকাউন্টেন্ট বাবু, ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে? 2,07,000 টাকা স্যার। ও, হয়েছে সই? থ্যাংক ইউ স্যার। অ্যাকাউন্টেন্ট বাবু, সই হয়ে গেল? আগে হ্যাঁ। এতদিনে আজ আমি নিশ্চিন্ত হলেন ভাবেন, তোমার ধন সম্পত্তি তোমার হাতে দিয়ে। কর্তা মারা যাবার পর 2 বছর আমি যক্ষের মতো আগলে রেখেছি। এখনো রাখতে হবে কাকা। রাখবো বই কি বাবা, নিশ্চয়ই রাখবো। হ্যাঁ, এই চাবি 2টো নাও, রানীমা পাঠিয়ে দিলেন তোমায়। কিসের চাবি? কর্তার একটা বাতিক ছিল বাবা, সেকেলে লোক। ও ব্যাংকটা একবারে বিশ্বাস করতেন না, সব সময় নগদ 30-35 হাজার টাকার নোট একটা সিন্দুকের ভেতরে লুকিয়ে রাখতেন। সিন্দুকটা আমি জানি কাকা। আমার একটা বাতিক আছে কাকা। কি বাবা? একটা মোটর গাড়ি। তা বেশ তো। কলকাতায় আমার অনেক গুরু ভাইরা থাকেন, মাঝে মাঝে আমি তাদের সঙ্গে গিয়ে দেখা করতে চাই। তা বেশ, আজই কলকাতার মোটর কোম্পানিতে আমি গোসাইকে পাঠিয়ে দিচ্ছি। ওটা বন্ধ করে দাও বাবা। হ্যাঁ, আরে চেক বইটা সিন্ধুকের ভেতর রেখে দাও। আর চেঁচামেচি করে কি করবে? রানীমা চেঁচামেচি করছে, বলছেন স্বামী যদি সাধু হয় স্ত্রী কি করবে? কি করবে?
কি করবে? স্বামীর সাধুপনা ঘুচিয়ে দেবে। কেমন করে? জোর করে, জোর করে। আবার মা, আমার এমন অসভ্য কথা বলতে পারেন। অসভ্য কথা? বৌরানী, বরটিকে ঘরে বাদ দিয়ে হলে ওসব সভ্য অসভ্য কিছু নেই, ও সব সভ্য। সে সভ্য তো সত্য যুগে, এটা কলিযুগ হবার মা। কলিযুগে স্ত্রী স্বামীর উপরে জোর করলে স্বামীর মানহানি হয়, পুলিশে ধরে নিয়ে যায় স্ত্রীকে। আমাকে ধরতে হলে অমন পুলিশে আমি নাক কেটে নেব। শোনো আমার কথা, আমি তোমার সঙ্গে তোমার বাপের বাড়ি থেকে এসেছি, তখন তুমি মস্ত বড় বৌরানী না, 8 বছরের খুকি। খাইয়ে দিতে হতো মা। ও মা, তারও আগে থেকে দেখছি তখন তুমি বৌরানী, রানীমা ডাকছেন আপনাকে। 400, 500, 10, 20, 25। ওকে পথে তোমার তলব করেছে এখন। কে? রানীমা। বাবা, কলে কোথায় গেল? কলে এই শাড়িখানা তোমাকে পড়তে পারছে কে? ফেলে দিয়েছো শাড়িখানা। আর তোমার হিরের সেটটা কাউকে দিদি দেওয়া হয়েছে বুঝি? খাবার মা, বৌমার মহল থেকে কাছারি বাড়িয়ে ওপরে যাবার মাঝখানে পাঁচিলটা ভাঙা হয়েছে। ভাঙছেন রানীমা, আর পুরো বেটারা টুকুস টুকুস করে ভাঙছেন, টুকুস টুকুস করে। তুই কি করতে আসিস? সারাদিন নিজের দাঁড়িয়ে থেকে ভাঙাতে পারিস না? আমি যাচ্ছি রানীমা। রানীমা, কোথায় থাকো বাচ্চা? সারাদিন ডেকে ডেকে পাওয়া যায় না। আমি আজ রাত্রে খাবার পর ভালো করে একটা পান করবে, আর ভালো গান যদি না করতে পারো তাহলে দাদার সঙ্গে কালই কলকাতা চলে যাও। খাবার মতো এরকম দাঁড়া নেই। আমি যাচ্ছি না রিমা। আমি বনহরিণী বুঝিতেছি ছাড়া, আমি বনহরিণী বুঝিতেছি ছাড়া, আজি আপনার ডাকিছি আপনি সারা, আজি আপনার ডাকিছি আপনি সারা, আমি বনহরিণী বুঝিতেছি ছাড়া। অঙ্গে অঙ্গে ওঠে দক্ষিণার হিল, অঙ্গে অঙ্গে ওঠে দক্ষিণার হিল, রন্ধে রন্ধে বাজে সাগরের কল্লোল, রন্ধে রন্ধে বাজে সাগরের কল্লোল, বিজলের ঝিকিমিকি, বিজলের মিকি চমকায় চোখে, মুখে জয়ন চলো না বলো পালা, মুখে জয়ন চলো না বলো পালা, আজি আপনার ডাকিছি আপনি সারা, আমি বনহরিণী বুঝিতেছি ছাড়া, আমি বনহরিণী। অপরূপে রজনী মায়া ভরা, অপরূপে রজনী মায়া ভরা জোছনায়, অপরূপে রজনী মায়া ভরা জোছনায়, কে যেন ছায়ার সমদূর হতে ডাকে হায়, কে যেন ছায়ার সমদূর হতে ডাকে হায়, উছলো তন মন তাই আর মানে না, শত ব্যথা বন্ধন জানিয়াও জানে না, উছলো তন মন তাই আর মানে না, শত ব্যথা বন্ধন জানিয়াও জানে না, শুধু ধায় অনিবার ছলো ছলো চঞ্চল, শুধু ধায় অনিবার ছলো ছলো চঞ্চল, মেয়েদের ছন্দে পাগল পাড়া, মেয়েদের ছন্দে পাগল পাড়া, আজি আপনার ডাকে দিই আপনি সারা, আমি বনহরিণী বুঝি পেয়েছি ছাড়া, আমি বনহরিণী। কে? যার জন্য তুমি জানলা বন্ধ করে দিলে। এদিকে তাকিয়ে দেখো,
আমার থেকে না? এটা কি? করি। আর কিছু না? আমি একদিন লুকিয়ে রেখেছিলাম কবে? ফুলশয্যার রাতে। তারপর? তুমি এগুলো চেয়েছিলে, আমি ফেরত দিয়েছিলাম। আর কি বলেছিলে? যতদিন এর সবগুলো তোমার কাছে থাকবে ততদিন আমি তোমার কাছে থাকবো। ঠিক বলেছ। 14 বছর বাদে বাবু এসেছেন, সবাই আনন্দ করছে, যদি আমি কেউ ছুটে এলাম। নিশ্চয়ই আসবেন। তা বাবুর সঙ্গে একবার টাকাটা নিশ্চয়ই হবে, আমি কালই হুকুম করিয়ে দেবো। ওরে ভীমে, কলকাতা থেকে যে আরেকজন বাবু এসেছেন সেই ঘরেই উকিল বাবু থাকবার ব্যবস্থা করে দে। কে এসেছেন? ইন্টারন্যাশনাল পাবলিশিং কোম্পানির এজেন্ট। এই যে খাওয়া দাওয়া হলো? আগে হ্যাঁ, প্রচুর। হ্যাঁ, আজ রাতের মতো তাহলে একজন সঙ্গী পেলেন, আপনাদের কলকাতারই লোক। আচ্ছা, তাহলে আমি চললাম, নমস্কার। এই যে এতক্ষণে এলেন, কলকাতায় মোটর কিনতে গিয়ে কি মোটর চাপা পড়েছিলে? আগে না। কেন দেরি হলো বলছি, বাবুর মোটর ঠিক হয়ে গেছে, কালই মোটর কোম্পানির লোক মোটর নিয়ে বরাবর রাস্তা দিয়ে এখানে চলে আসবে। হ্যাঁ, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা হলো, তিনি বললেন যে ব্যাংকের সাহেব বলেছেন যে বাবু এবারে চেক কাটতে পারে। এত কথা হাটের মাঝখানে বলতে হবে না, তোমার কারো দেরি হলো তাই বলো। হ্যাঁ বলছি, আপনি আবার এধারে আসুন। চলো, আপনারা বসুন না। জি আগে। কি বলবে বলো? সন্ধ্যের ট্রেনে নেমেছি, ভট্টাজি পাড়ায় বারোয়ারির আটচালায় আস্তে আস্তে দেখলুম যে প্রায় 200 গাঁয়ের লোক ঘুঁট পাকাচ্ছে। কিসের ঘুঁট? এই বাবুর। কে? ওরা বলে যে কিসে প্রমাণ হলো যে বাবু জাল নয়। বটে? মায়ের দৃষ্টি প্রমাণ নয়? মানে মার চোখে ছানি পড়েছে। আর বৌরানী মাত্র 8 বছরের বালিকা, 8 দিন মাত্র স্বামীকে দেখেছে, আর এই 14 বছর বাদে। আমার চোখেও কি ছানি পড়েছে বলো তারা? না, বলে বাবু আপনার চোখে ধুলো দিয়েছে। গোসাই, আমি তো বলিনি দেওয়ানজি। গোসাই, তোমার মাতব্বরদের জানিয়ে দিও, গা ছাড়া করে তাদের মাতব্বরি আমি ঘুচিয়ে দেবো। কে? ও ভাবেন, এত রাত্রে নেমে এলে বাবা? অভ্যেস কাকা, 14 বছর রাতে বনে পাহাড়ে বেরিয়েছি, চাঁদের আলো রয়েছে, আমি একটু বাগানে ঘুরে আসি। তোমার মোটর কালই আসবে ভাবেন। আচ্ছা। উনি কনকের দাদা, ভদ্রলোকটি উকিল। ও, নমস্কার। কখন এলেন? খাওয়া দাওয়া সেসব ঠিক করেছি। আচ্ছা, কাল সকালে আলাপ হবে, আমি এখন একটু বাগানে বেড়াতে যাচ্ছি। হুজুর। উনি কলকাতার একটা পাবলিশারের এজেন্ট, বঙ্গীয় জমিদার চৈতমালা বই ছাপাবেন, তাই তোমার জীবনী, ফটো এইসব চাই। কাকা, এখনো 3 মাস আমার সন্ন্যাস রয়েছে, এই 3 মাস সংসারের কোনো ব্যাপারে আমাকে আর জড়াবেন না। শুনেছেন? শুনেছি স্যার। স্যার? স্যার কি? আমি কি স্কুলের মাস্টার যে স্যার স্যার করছেন? গোসাই, আমি বাড়ি চললাম। হ্যাঁ, তোমার মাতব্বরদের ব্যবস্থা পরে হবে। মাতব্বরেরা কি করেছে গোসাইজি? শুতে যান। এখনো খাইনি। আমি খেয়েছি স্যার। বেশ করেছেন। আবার আমি বাগানে চলে এলে কেন? আমার ভয়? তোমায় ভয় করবো কেন? আমি অস্পৃশ্য স্ত্রীলোক, তুমি সাধু। আমি সাধু নই।
তবে 3 মাস ব্রত কেন? ভেঙে ফেলে তোমার ব্রত। কবে? আজই, এক্ষুনি। আমি বাগানের বাইরে গঙ্গার ধারে একটু বেড়াতে যাব, তাই এখানে এসেছিলাম। তাই? তারপর? বাগানের বাইরে যাবার একটা লজ্জা ছিল না? ছিল, আছে। এসো দেখিয়ে দিই। চলো। তুমি? তোমার সঙ্গে। গ্রামের লোক যদি কেউ দেখে? ঘুমটা টেনে দেবো। চলো। বাবু এখনো এলো না, ভাবলো নাকি? ক্যামেরা রেডি করে রেখে দিয়েছি। এরা দুটো সারা রাত জেগে থাকবে নাকি? আমি তোমার মতন লম্বা লম্বা পা ফেলে চলতে পারি না, এখানে বসে পড়লাম। তোমার নাকি রোজ জ্বর হয়? হয়। কেন? কেন? চলো। ও বাবা, চলো, নইলে আর উঠতে পারবো না। দেখলে তো? চলো। ও, তুমি তো আবার আমাকে ছোঁবে না। তা বাঁ ঝাড় থেকে একটা লাঠি টাঠি কেটে নেবা। ওরা কারা? অন্ধ ভিখিরি, গান গায়। আর তার স্ত্রী, ও গান গায়। এত রাত্রে দাওয়ায় বসে আছে দুজন? চাঁদনি রাত, স্বামী স্ত্রী। একসঙ্গে গানও গায়। হ্যাঁ, এই যে ভাঙা ধরে চাঁদের আলো। কোথায়? সামনে। প্রণাম। বউ, বসতে দাও। বিয়েটা থাক থাক, তুমি ব্যস্ত হো না, আমি বসছি। আমি আগেই বসে পড়েছি, তোমরা গান গাও। গাইব বই কি বউরানী? বউ, কোন গানটা গাইব? সেই সেই রাজার তোমার গানটি। তাতে যে পথিক মেয়ে আছে। আমি পথিক মেয়ে, তুমি গাও। এক যে ছিল রাজার কুমার পথিক মেয়ে, এক যে ছিল রাজার কুমার পথিক মেয়ে, পথে দেখা পথেই হতো দোহার বারবার, আহা পথের দেখা পথেই হতো দোহার বারবার। এক যে ছিল রাজার কুমার পথিক মেয়ে,
ছেলের গর্ব করে ওই পলাশের কথা, রাজার ছেলের গর্ব করে ওই পলাশের কথা। মেয়ের মনে ক্ষণে ক্ষণে যতই অকুলতা, আহা মেয়ের মনে ক্ষণে ক্ষণে যতই অকুলতা, কি জানি তার পরাণ ছিল বুঝি ব্যথায় ভার, কি জানি তার পরাণ ছিল বুঝি ব্যথায় ভার। এক যে ছিল রাজার কুমার পথিক মেয়র, পথের দেখা পথেই হতো দুহার বারংবার। রাজার ছেলে হঠাৎ কোথায় উধাও হলো দূরে দূরে, রাজার ছেলে হঠাৎ কোথায় উধাও হলো দূরে। তার খোঁজেতে মেয়ে তবু বেড়াই ঘুরে ঘুরে, তাহা তার খোঁজেতে মেয়ে তবু বেড়ায় ঘুরে ঘুরে। দেখা হলো নতুন করে আবার যাবে হায়, দেখা হলো নতুন করে আবার যাবে হায়। রাজার পিতার রাজা তখন চিনাই পারে গায়, রাজার কুমার রাজা তখন চিনাই পারে গায়। মেয়ের মনের গোপন কথা রইল মনে তার, মেয়ের মনের গোপন কথা রইল মনে তার। এক যে ছিল রাজার কুমার পথিক মেয়র, পথের দেখা পথে হতো দোহার বারংবার, আহা পথের দেখা পথে হতো দোহার বারংবার। সুপ্রভাত। এখন তবে যাই, ভোর হয়ে এলো, মেয়েরা সব গঙ্গা স্নানে আসবে, যাই। তোমার হাতটা পড়ে আছে। ওটা তুমি তুলে রেখে দাও তোমার আলমারিতে, আমি পরে চেয়ে নেব। গলার হার স্পর্শ করলে ধর্মমানি হবে না। ধর্ম অধর্ম পাপ পুণ্য এসব তুমি খুব মানো না? একটুও না। আমার একমাত্র ধর্ম কি? ভালোবাসা, আমার স্বামীকে। ভালোবাসা আমার স্বামীকে। কাকে দেখছেন লুকিয়ে? কেউ? ওকে, উনি যে আমাদের বাবু। কি বললে? চেনো নাকি? ভোরই বেড়াতে বেরিয়েছিলে? আজ্ঞে। আচ্ছা কাকা, আমার মোটরটা আজই এসে পৌঁছবে না? হ্যাঁ, আজই আসবে। বাবু কে? আমি আজকেই কলকাতায় ফিরে যাব মনে করেছি। ও বেশ, আবার আসবেন তো? আগে হ্যাঁ, আপনার দয়া থাকলে আবার আসবো বই কি। আচ্ছা, নমস্কার। নমস্কার। এই যে আলাপ হলো বাবুর সঙ্গে? আগে হ্যাঁ। চমৎকার লোক, একেবারে মহাপুরুষ। তবে কি? বাবুর চোখে মুখে এখনো সন্ন্যাস। দিন কত ওকে মোটে বাড়ি থেকে বেরোতেই দেবেন না। মোটরটা এখন না এলেই ভালো হতো। দারোগা সাহেব? দারোগা কেন? নমস্কার। নমস্কার। একটা কথা আছে। আসুন।
রামা, ফটোওয়ালাটাকে ডেকে নিয়ে। আচ্ছা। বাবু, ফটোওয়ালা চলে গেছে। চলে গেছে? দেওয়ানজি দারোগার সঙ্গে কথা বলছেন না? আগে হ্যাঁ, হাকিম সাহেব সদর থেকে দেওয়ানজিকে ডেকে পাঠিয়েছেন। দেওয়ানজি কখন যাবেন? আজকে সন্ধে। আচ্ছা। সুরবালা বাবুকে দেখে চমকে উঠেছিল, তাহলে ও বাবুকে চেনে? চেনে, কিন্তু তাতেই প্রমাণ হয় না যে বাবু যান। প্রমাণ না হলেও অনুমান হয়, আর অনুমান থেকেই আসে প্রমাণ। আচ্ছা, হঠাৎ একদিন সুরবালার মুখ থেকে বেরিয়েছিল যে ওর দেশ বসন্তপুর। হ্যাঁ। বসন্তপুর। আচ্ছা কনক, যে শাড়িখানা পরে সুরবালা একদিন এখানে ভেসে এসেছিল, সে শাড়িখানা তুমি দেখেছো? হ্যাঁ, ওর আল্লাহ কালই তো দেখেছি। কনক, যেমন করে হোক ওই শাড়িখানা তুমি এখনই আমাকে এনে দাও। কি করবেন? দেরি করো না কনক, দেরি করো না। আমি চললাম কনক। বসন্তপুরে? ঠিক। ধোপার বাড়ি? সোজা। তারপর? 3 দিনের মধ্যে আমি বার করে নেবো কে এই সুরবালা। তারপরে কান টানলে মাথা টানার মতো বেরিয়ে আসবে বাবু। জাল। দেওয়ানজি, কি আপনি তো সদরে চললেন, এদিকে যদি মোটর আসে আর বাবু তক্ষুনি বেরোতে চান, তাহলে বলবে রাস্তা খারাপ, বলবে সন্ধে হয়ে এলো, বলবে রানী বা বৌরানী এরা সব বারণ করে দিয়েছেন। এক কথায় আটকাবে, বুঝলে? দুর্গা 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 দুর্গা। ভোলা, একজন বেশ ভালো ঘোড়সওয়ারকে ঘোড়া সাজিয়ে তৈরি হয়ে থাকতে বলবি। দরকার হলে দেওয়ানজির পালকির পেছনে ঘোড়া ছুটিয়ে তখনই দেওয়ানজিকে ফিরিয়ে আনতে হবে। আগে রামা। বাবু, দেওয়ানজি চলে গেছেন? এইমাত্র বেরিয়ে গেল পালকি। ডাকবো? না, তুই অন্দরের দিকে দরজা জানলাগুলো বন্ধ করে দে তো। বাবু, কি? আপনি ভাববেন বলে বলিনি, বৌরানী বারণ করেছেন। সকাল থেকে তোমার জ্বর হয়েছে, ডাক্তার এসেছিল। তুই দেখিস নিচে থেকে কেউ যেন উপরে উঠে সময় বিরক্ত না করে। কেউ আসবে না বাবু, আমি শুনেতে বসে থাকবো যতক্ষণ না আপনি আমাকে ডাকছেন। আর দেখ, মোটর কার এলেই আমায় খবর দিস। তোমার জ্বর হয়েছিল আমাকে জানাওনি কেন মা? জানো, এর আগে এরকম অসুখ করে তুমি দুবার জায়গায় হয়েছিলে। যায়নি তো মা। বালায় 60। বৌমা, ভবেনের মোটর গাড়ি এলে সে যদি কলকাতা যেতে চায়, তুমি যেতে দেবো না? কেন? কলকাতার অনেক বুড়ো ভাই সন্ন্যাসী আছে, তাদের কাছে যাতায়াত করলে ও আবার সংসার ছেড়ে চলে যাবে। ওকে আমার বিশ্বাস নেই। মা। কি মা? আপনার মুখে শুনেছি আমাদের বাড়িতে রত্নদ্বীপ আছে, আর সেই রত্নদ্বীপ দিয়ে স্ত্রী যদি স্বামীকে আরতি করে স্বামীর কল্যাণ হয়। স্বামী কখনো ঘর ছেড়ে যায় না। মা, ওই রত্নদ্বীপের সব ইতিহাস তো তুমি জানো না। 200 বছর আগে এক সন্ন্যাসী ওই রত্নদ্বীপ দিয়েছিলেন বাসুলি পাড়ার এক পূর্বপুরুষকে। ওই রত্নদ্বীপ দিয়ে মেয়েরা আরতি করত পুরুষদের, পুরুষরা মুক্ত হতো, পত্নী প্রেমে তাদের মুখ উজ্জ্বল হতো। কিন্তু কি মা, তখন সিপাহী বিদ্রোহ। বাসুলি পাড়ার এক পূর্বপুরুষ সে বিদ্রোহে যোগ দিতে যাবে। তার স্ত্রী তাকে বললে যেও না। তারপর সে রত্নদ্বীপ নিয়ে এলো স্বামীকে আরতি করবে বলে, তাকে আটকাবে বলে।
কিন্তু তার স্বামী সে আরতে দিলে না। বিদ্রোহে যোগ দেবে বলে সে তার সজ্জিত ঘোড়ার উপর গিয়ে চেপে বসল। স্ত্রীর হাতে তখন সেই রত্নদ্বীপ। সেই থেকে আজ দিন পুরুষ বাঁশুলি পাড়ার কোনো মেয়ে ছোঁয়নি সেই রত্নদ্বীপ। মা, সে দোষ তো রত্নদ্বীপের নয়, দোষ ওই মেয়েটির ভাগ্যে। বাবুর গাড়ি এসেছে, মোটর গাড়ি। মাকে খবর দিয়েছো? তিনি আপনাকে জানাতে বললেন। বাবু হয়তো এক্ষুনি গাড়ি চেপে গাড়ি টেস্ট করতে আসবেন। গাড়িটা ব্যাক করে ঘুরিয়ে রেখে দাও ড্রাইভার। চল। একটু জল টল খান। আরে কিন্তু আমার যা সময় নেই গো, আজ রাত্রে ট্রেনে ফিরে যেতে হবে। যাবেন বই কি? তো খবরটা দিন। দেবো বই কি? রামা বলছিল যে বাবু ঘরের দরজা বন্ধ করে শুয়েছেন, বলেছেন কেউ যেন বিরক্ত না করে। মুশকিল হলো দেখছি। মুশকিল তো বটে। রামা, বাবু, আমার বিছানাটা বাঁধা আছে, মোটরে তুলে দে এক্ষুনি। যাক। গোসাই, আমি এক্ষুনি মোটরে করে কলকাতা যাব। ওকে, নমস্কার স্যার। নমস্কার। চলুন সোজা কলকাতায়। আপনার গাড়িরও টেস্ট হবে, আমারও একবার কলকাতায় ঘুরে আসা হবে। রাস্তাটা খারাপ। গাড়ি যখন এসেছে তখন খুব খারাপ রাস্তা নয় স্যার। অন্ধকার হয়ে এলো। আপনার গাড়িতে হেডলাইট নেই? খুব স্ট্রং লাইট স্যার। বৌরানী, রানীমা সকলে বারণ করেছিলেন। আমি তাদের বলে পাঠিয়েছি। চলো চলুন। ভোলা, ওকে ওর সব ছিটিয়ে দে এখানে। আসুন স্যার। একটু বাড়তে বলুন, আমি এক্ষুনি আসছি। রামা, বিছানাটা নামাস নে।
আমি তোমাকে যেতে দেব না। যাব না। বাবু যাবেন না, বিছনা নামিয়ে দিতে বললেন। বসাইছি পিয়ানজি পালকি মাঠ দিয়ে ফিরে আসছে। হ্যাঁ টিকটিকি মতন ঘাট মারছেন কেন? কি চলে গেছে? আগে না, কোথায় আছে? ওর ঘরে? আগে না, অন্দরের মধ্যে। অন্দরের মধ্যে? কেন আমাকে ফিরিয়ে আনলে কেন? তোমার শ্রীমুখ দেখতে? কিসের চাবি? আমার ঘরের সিন্ধুকের। মা তো তোমায় দিয়েছে। আমি তোমায় দিলাম। আমি তোমায় দিলাম? না, যেও না, মন্দিরের আরতি শেষ হলো। না না, আমি তোমার প্রণাম করছি না, আমি প্রণাম করছি আমার মন্দিরের পাষাণ দেবতাকে। তুমি অসুস্থ? হ্যাঁ,
আগে বলতেছি দারোগাবু। বলো এই শাড়িকার, আমি জানি এ মার্কা তোমার। আগে হ্যাঁ দারোগাবু, এ মার্কা আমার। কেষ্টদাস ঘোষালের মেয়ে নীলাবতী দিদিমণির শাড়ি। হ্যাঁ নীলাবতী দিদিমণি কি হয়েছে দারোগাবু? খুন হয়েছে। হ্যাঁ খুন হয়েছে দারোগাবু, আমি গরিব মানুষ। তোমার কোনো ভয় নেই, তুমি সত্যি কথা বললে কিচ্ছু হবে না, বলো। আগে আচ্ছা, এই নীলাবতী দিদিমণি বিয়ে হয়েছিল এই ময়নামতি গাঁয়ে। তারপর? তারপর বলো বলো। আমাদের এই গাঁয়ের ছোট জমিদার নবীন বাবু তাকে নিয়ে পাইলে গেছে। আজ কমাস হলো আর খোঁজ খবর নেই। দেখো দেখিনি এই ছবিটা তোমাদের ছোট জমিদার নবীন বাবুর কিনা? হ্যাঁ না না না, এই যে আমাদের নীলাবতী দিদিমণির স্বামী এই ময়নামতি গাঁয়ের আকাল বাচ্চা। সব গোলমাল করে দিল। ও তাহলে এই রাখাল ভট্টাচার্য চাল জমিদার। নীলমণি, আগে আচ্ছা এই রাখাল বাবু বোধহয় আর তার বাড়িতে থাকেন না। আগে না দারোগাবু, সে আজ এই কমাস হলো কোথায় চলে গেছে, কোন স্টেশনেতে কাজ করে। কোন স্টেশনে? তপস্যা ভঙ্গ হল, মেনকার প্রবেশে। ধন্য হলাম ঋষি বর। আরেকটি আছে, পায়ে দেবো নাকি? না না, না না, তুমি পিছিও না, তাহলে আমি পড়ে যাব। আবার কি ভাবছো? তুমি বলো। বলবো আমায়? নয়, এবার তুমি বলো, তুমি কি ভাবছো? ভাবছি তোমাকে। সাধু। সত্যি সাধু তোমাকে ছেড়ে যেতে পারতো না। এসো। কোথায়? আমার ঘরে। চলো। তোমার জ্বর আজ বেড়েছে? বিশ্বাস করে নিজের দুটি আঙুল দিয়ে আমার কপাল স্পর্শ করে দেখো, ধর্মহানি হবে? কাজ নেই। তুমি জ্বরের ঘরে কথা বলছো? কি করে ধরলে? সাধুর সকল শাস্ত্রই পড়েছ দেখছি, তাহলে শাস্ত্রের উপসংহারটুকু আমার কাছে শোনো। তুমি ব্রত নিয়েছো আমায় স্পর্শ করবে না বলে, আমি ব্রত নিয়েছি তোমার ব্রত ভঙ্গ করব বলে। আজই এই রাত্রে। তুমি যাও, বিশ্রাম করো। দাঁড়াও, একটা কথা জিজ্ঞাসা করব, সত্য উত্তর দাও। বলো। তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাবে? সত্য বলো। যদি যাই? শুনেছি। তুমি একটু ঘরে অপেক্ষা করো, আমি যতক্ষণ না আসি। তুমি বলো। এই অসুস্থ শরীরে তোমার এখানে বিশ্রাম নেওয়ার দরকার। আচ্ছা। মা, আমি রত্নদ্বীপ চাই। এখনই মন্দিরের আরতি শুরু হবে, সেই সময় আমি রত্নদ্বীপ যোগে আরতি করবো আমার ঘরে। আমি জানি মা, কিন্তু আর কি করে আমি ওকে আটকাবো মা? কি দেখছো? বৌরানীর হাতে ওটা কি? রত্নদ্বীপ।
ওই রত্নদ্বীপ দিয়ে উনি বাবুকে আরতি করবেন। এসো এইদিকে আমার মন্দিরে। রত্নদ্বীপ দিয়ে আরতি করলে স্বামী বশ হয়। রাগ করছে কেন? স্বামীকে ভালোবাসলে স্ত্রীর দেখা উচিত নয়? কিসে স্বামী ঘরে থাকে, কিসে তার কল্যাণ হয়। আমি তো এই রত্নদ্বীপ দিয়ে আরতি করব। কেন? এই রত্নদ্বীপ দিয়ে এবারে কুলবধূর আরতি করতে তাদের স্বামীদের। কেন? স্বামীকে পাবার জন্য। মন্দিরের আরতি শুরু হলো। না, কেন না? তোমার আরতি নেবার অধিকার আমার নেই। অধিকার নেই? আমার উপরে তোমার কোনো অধিকার নেই? না। কি বলছো তুমি গো? এত নিষ্ঠুর তুমি কি বোঝো না, বুঝতে পারো না আমি তোমায় কত ভালোবাসি? তুমি স্বামী। তোমার স্বামী না হয়ে শুধু মানুষ হয়ে তোমার ভালোবাসা পেতে চাই আমি। বেশ, তাই নাও। কিন্তু মন্দিরের আরতি শেষ হলো, আর দেরি করো না। আরেকটু শোনো, যদি আমি তোমার কাছে না এসে আর কেউ আসতো তোমার কাছে তোমার স্বামী সেজে, তুমি হয়তো চিনতে পারতে না। তারপর যদি তাকে এমনি ভাবে ভালোবাসতে। তা কি করে হয় গো? যদি হতো, তাহলে তোমার স্ত্রী মরে যেত। আর তোমার এই ভালোবাসার কি হতো? আর আমায় তুমি অমন করে জিজ্ঞাসা করো না, আমি দাঁড়াতে পারছি না, মাথা ঘুরছে। লগ্ন যে বয়ে যায়, আরতি শেষ হলো মন্দিরে। তুমি এখনো আমার কথার উত্তর দাওনি। আমার উত্তর? তুমি কি জানো না তুমি আমার স্বামী? স্বামী না আমার উচিত? না, আমি তোমার আরতি নেব না। শোনো, সন্ন্যাসী শাস্ত্র করে তুমি পত্নী ত্যাগী হতে পারো, কিন্তু আজ আমি তোমার আরতি করবই। 15 বছর ধরে প্রতিদিন আমি তোমার আরতি করেছি। তুমি আমায় বাধা দিতে পারোনি, আজও পারবে না। ওই দেখো তুমি, ওই তুমি আমায় কত ভালোবেসেছ। প্রতিদিন বলেছ আমি তোমায় ভালোবাসি। 15 বছর ধরে প্রতিদিন বলেছ আমি ভালোবাসি তোমায়। আর একবার বলো। ও কাজ নেই, যাও। বাবু, বাবু, বৌরানী ডাকছেন। বাবু, বৌরানী ডাকছেন। বাবু, বৌরানী না, বৌরানী ঘরে দরজা বন্ধ। কেন?
ঘরে উনি আছেন তো? উনি আছেন আমি জানি, কিন্তু তুমি সরে চলো, তোমার শরীর কাঁপছে। তুমি আগে সরে যাও, চলো। ওরে, বন্ধ করে মা যেন না থাকে। দিচ্ছি বলেন, তুমি আগে সরে যাও। বন্ধ করে দাও না, দেখছো না আমার কত কষ্ট হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। তোমার এখানে বাতি জ্বালাবার কিছু নেই? দেখো না গো, আমি আবার তোমায় আরতি করব। আমি মানি না, একবার নিভে গেলেই সর্বনাশ হয়। জ্বালাও। কি এটা? চিঠি। কার? তোমার। কে লিখেছে? আমি। তুমি তুমি আমায় চিঠি লিখেছ? কি ভাগ্যি। দাদা পড়ি। এখানে নয়, তোমার ঘরে গিয়ে পড়ো। আচ্ছা তাই পড়বো, দাও। একলা ঘরে পড়ো। নিশ্চয়ই, তোমার দেওয়া চিঠি আমি দুয়ার বন্ধ করে পড়বো, কিন্তু তার আগে আমার রত্নদীপ জ্বালাও। না, আগে তুমি চিঠি পড়ো, তারপর। তারপর জ্বালাবে? বেশ, এই আমি তোমার শেষ কথা শুনলাম। শেষ শুনলে? আর কখনো শুনবো না। শোনো না। দাও। এখনো ছবে না? নিষ্ঠুর। আমি তোমাকে যে দুঃখ দেব তা কোনো পশু কোনো মানুষকে দিতে পারত না। হয়তো এই চিঠি লিখতে পারতাম না, হয়তো পশুই থাকতাম, কিন্তু তুমি পশুর অসুচি দূর করে দিলে রত্নদ্বীপ জেলে
কিন্তু সে রত্নদ্বীপ 200 বছরের আগেকার রত্নদ্বীপ নয়। আমার কাছে সে রত্নদ্বীপ তুমি। তোমার প্রেমে আমার সব অসুচি, সব পাপ দূর হয়ে গেছে। তাই তোমাকে আমি জানাতে পারছি, আপনি এখানে? আপনার কাছে আমার একটু বিশেষ দরকার ছিল, এখনই। বলুন। শুধু বৌরানী আপনার চিঠি পড়েছেন, আর আমি পড়েছি সে চিঠি। কেন? এখন আপনি বৌরানীকে সে চিঠি ফেরত দিয়ে দিন। কাকে ফেরত দেব? আপনার চিঠি পড়েই তিনি অজ্ঞান হয়ে আছেন। রানীমাকে দিয়ে দিন চিঠিটা। একজন স্ত্রীলোককে খুন করেছেন, আর একজনকে নাইবা করলেন। আমার বলা কিন্তু এখনো শেষ হয়নি। বলুন। আপনি পালিয়ে যান। বৌরানী অজ্ঞান হয়ে আছেন। এ বাড়ির কেউ কিচ্ছু জানবে না। আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনি বোধহয় আমার চিঠির সবটা পড়েননি। পড়েছি। আপনি শাস্তি নেওয়ার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ। কিন্তু কি লাভ তাতে? লাভ? লাভ বোধহয় শাস্তিটুকু। আপনি যান। আমার আরো কিছু বলার ছিল। বলুন। আমি থিয়েটারের অভিনেত্রী। জীবনে অনেক ভালোবাসার অভিনয় করেছি। ভেবেছিলাম আপনার এই ভালোবাসা অভিনয়, কিন্তু আপনি যান। না, বধূরানীকে ছুঁতে দেননি। তিনি স্ত্রী রূপে এসেছিলেন বলে। আমি বোন। এই আমার অভিনয় নয়। রামা! দেওয়ানজি! এই যে ভাবেন, শুনলাম বৌরানী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন, এখনো জ্ঞান হয়নি। ভয়ের কথা। এদিকে আবার বিপদ দেখো না। ঝড় জলের মধ্যে রাত্রিবেলা সদর থেকে পুলিশ সাহেব এসে উপস্থিত আমাদের এলাকার থানায়। রাত্রি দারোগা আমায় থানায় ডেকে নিয়ে গেল। পুলিশ সাহেব বললে সুরবালাকে চাই এখনই। তুমি সুরবালাকে দেখেছো? না, শুনেছি তিনি আপনাদের কাছে কোনো পরিচয় দেননি। কিন্তু পুলিশ এতদিনে তার সব পরিচয় পেয়েছে। মেয়েটির শ্বশুর বাড়ি বর্ধমান জেলার ময়নামতি গাঁয়ে। কোথায় বললেন? ময়নামতি গাঁয়ে। স্বামীর নাম রাখাল ভট্টাচার্য। রেলে কাজ করতো ছেলেটি। ভবেন, তুমি চেনো নাকি এদের? চিনতাম। আর কি শুনেছেন? সে এক অত্যন্ত দুঃখের কাহিনী। শ্বশুর বাড়ি থেকে স্বামীর কর্মস্থানে যাবার জন্য মেয়েটি প্রস্তুত হচ্ছিল। পাশের গাঁয়ে তার বাপের বাড়ি। হঠাৎ বাপের বাড়ির পুরনো ঝি এসে খবর দিলে তার মা মরণাপন্ন অসুস্থ। ভাসুরকে আর যাকে লুকিয়ে ঝিকে সঙ্গে নিয়ে সেই রাত্রি সে বাপের বাড়ি চলে যাচ্ছিল। ভেবেছিল সকালের আগেই আবার শ্বশুর বাড়িতে ফিরে আসবে। বাপের বাড়ির দেশের এক দুষ্টু জমিদার বনের মাঝে পালকি নিয়ে পাইক নিয়ে সেইখানে লুকিয়েছিল। সে জোর করে সুরবালাকে নিয়ে পালায়।
তারপর জমিদারের পাপের ফল ফলেছে। গাড়ি থেকে পড়ে গিয়ে কলকাতার এক হাসপাতালে সে মরণাপন্ন। মৃত্যুসজ্জায় সে তার পাপের প্রায়শ্চিত্ত করেছে। বলেছে সুরবালা সতী সাধ্যী, সে তার মায়ের মতো। পুলিশ সাহেব কাল রাত্রি সুরবালাকে কলকাতায় পাঠাতে চাইলেন জমিদার মারা যাবার আগে। কিন্তু কিন্তু কাল রাত্রিকে সুরবালাকে আর পাওয়া যাচ্ছে না। ঝড়জলের মধ্যেই কোথায় সে চলে গেছে। পুলিশ সুরবালার স্বামীরও কোনো সন্ধান পায়নি। এই জরুরি কাজের ওপরে উঠে আসতে হলো। অত্যন্ত অন্যায় করেছেন। কি জরুরি কাজ আপনার? আগে আমিও সুরবালার খোঁজে গিয়েছিলাম তার বাপের বাড়ি বসন্তপুরে। তারপরে যাই ময়নামতি গায়ে রাখাল ভট্টাচার্যির খোঁজে। তারপরে খসরুপুর স্টেশনে গিয়ে আমি সব খোঁজে নিয়ে আসছি। কি খোঁজ নিয়ে আসছেন আপনি? আগে বাবু সব জানেন। ভাবেন দারোগা নিচে বসে আছেন, কয়েকটা কথা বলে আমি এখনই আসছি। বুঝতে পারি রাখাল বাবু। বসুন। আসতে পারবেন না? বাবু বারান্দায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা কইছেন। তাতে কি হয়েছে? আমি যাচ্ছি, ডেকে আনছি। আপনার যে সমস্ত চেক বই আছে নিয়ে আসুন। কয়েকখানা ব্ল্যাঙ্ক চেক এখনই সই করে দিন। তারপর আপনার সঙ্গে আলাপ করে সমস্ত ব্যবস্থা আমি ঠিক করেই নেব। আমি এখনো কাউকে কিছুই বলিনি। ধন্যবাদ। আপনার যদি বলা শেষ হয়ে থাকে আপনি যেতে পারেন। চেক না নিয়ে, একটি কপর্দকও না নিয়ে। তার মানে তুমি কি মনে করো টাকার লোভে আমি এখনই সবাইকে জানিয়ে দিতে পারি না যে তুমি জাল, তুমি জুয়াচোর? এখনই জবাব দাও। জবাবটা আমি দিচ্ছি খগেন বাবু। টাকার লোভে আপনি ওকে জাল বলে প্রমাণ করবার আগে লোভ শূন্য হয়ে উনি নিজেই প্রমাণ করেছেন যে উনি জালও নন, জোচ্ছেরও নন, উনি মানুষ। এবারে সকলে যখন ওকে চেয়েছে তখন উনি নিজেই জানিয়েছেন সকলকে যে উনি এবাড়ির কেউ নন। মিথ্যে কথা। ও যদি কাউকে কিছু বলে থাকে, হয় বলেছে তোমাকে, না হয় তোমার বউ রানীকে। রানীমাকে নয়, দেওয়ানজিকে নয়, বাসুলি পাড়ার সবাইকে নয়। আপনিও কাউকে বলবেন না। বেশ, এতই যদি তোমার ভক্তি, বলো না ওকে এক্ষুনি একখানা চেক লিখে দিতে। কিসের চেক উকিল বাবু? 10,000 টাকা পেলে গোসাই চুপ করতে পারে, কিন্তু 10 লক্ষ টাকা পেলেও দেওয়ানজি চুপ করবে না। আপনাকে 10টা পয়সা দিয়ে চুপ করাবার প্রবৃত্তি আমার নেই। কি করছেন? সর্বনাশ করবেন না এমন করে। দেওয়ানজি আসবেন। আপনি ভেতরে যান, আমার অনুরোধ। দেওয়ানজি। ভাবেন? ও ভাবেন নয়। কি কি বললে তুমি? হাত ছাড়ুন। হাত যদি ধরতে হয় ওর ধরুন। ওই জাল, ওই যচ্ছ। কি? হ্যাঁ, ওই রাখাল ভট্টাচার্য, সুরবালার স্বামী। আপনাদের সন্ন্যাসী ভবনের মৃতদেহ যখন খসরুপুর রেল স্টেশনে পৌঁছয় তখন ও তার দাহ করে। ও আপনাদের সকলকার চোখে তুলে দিয়েছে। আপনার চোখে, বৌরানীর চোখে, রানীমার চোখে। রানীমা, রানীমা, রানীমা। যাও যাও তুমি। দাঁড়াও, আমি যা শুনেছি সব সত্যি। হ্যাঁ, সব সত্যি। আপনি একে জিজ্ঞাসা করুন। করছি। তুমি আমার বাপের নও? না। রানীমা,
বন্দুক নিয়ে আয়, শিগগির বন্দুক নিয়ে আয়। তুমি আর কাউকে কথা বলেছো? না, এখনো কাউকে বলিনি। বলতে পাবেও না। ভোলা, বন্দুকে গুলি ভরা আছে? জি হুজুর। একে মোটরে করে সোজা কলকাতায় পৌঁছে দিয়ে আয়। যদি কাউকে বা তোকেও কোনো কথা বলবার চেষ্টা করে, তখনই ওর পায়ে গুলি করবি। বুঝেছ? মুখ বন্ধ করবার জন্য ঘুষ চাও, তা পাবে পরে। এখন এখন দূর হও তুমি। ভোলা, নিয়ে যায়। তুই ওপরে সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাক। যখনই হুকুম করবো তখনই গুলি করবি, তা সে যাই হোক। কসাই, ওকে বুঝিয়ে দাও। রানীমা, রানীমা, কে? আমি দেওয়ানজি। কি চাও তুমি? আপনার হুকুম চাই। কিসের হুকুম? এখনো কেউ জানে না, আমি জানতেও দেবো না, পাইকদেরও জানতে দেবো না। 50 বছর এ বাড়ির নুন খেয়েছি আমি, কটা দিনই বার বাঁচবো। এই অপমানের প্রতিশোধ আমি নেব নিজের হাতে। আজও বন্দুক চালাতে পারি আমি। ওকে আমি জীবন্ত এই বাড়ি থেকে যেতে দেবো না। আমাকে নিয়ে চলো, এখান থেকে আমার নিয়ে চলো। আমাকে হুকুম দিয়ে যান। দিলাম। রানীমা, কি করলেন? কি সর্বনাশ করলেন? আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে ঠাকুর ঘরে নিয়ে চলো। মশাই, বন্দুকে গুলি ভরা আছে? জি হাজুর। বৌরানী, বৌরানী, বৌরানী। চলো। না, এত বড় স্পর্ধা তোমার। আমি শাস্তির হুকুম দিয়ে এসেছি, আর তুমি বলো। তোমাকে বললাম আমার ঠাকুর ঘরে নিয়ে চলো, আমি চোখে ভালো দেখতে পাই না। চলো। তুমি তুমি আমার বৌমাকে কোনোদিন স্পর্শ করনি? কোনোদিন না। আমি তোমার স্পর্শ করলাম। মা, কি কি বলে তুমি আমার ডাকলে? কি বলবে? রানীমা, আমি ভুলিনি দেওয়ানজি, ও কি করেছে, কিন্তু কি করে ভুলবো? ও কি করতে পারত, কিন্তু করেনি। দাও দেওয়ানজি বন্ধু, আমায় দাও, আমায় দাও বন্ধু। কনক, আমার ঠাকুর ঘরে এসেছিস না? হ্যাঁ রানীমা, এই ঠাকুর ঘরে। শোনো, তুমি এখান থেকে চলে যা। বৌমা, বৌমা, আমি তাকে শাস্তি দিয়ে এসেছি, আমি তাকে শাস্তি দিয়ে এসেছি। আমি তাকে আশীর্বাদ করে এসেছি মামা, পুত্র বলে। আরে বৌমা কি একবারও কথা বলেনি? শুধু একটি কথা বারবার বলেছেন, আমাকে কাশি নিয়ে চলো। হ্যাঁ মা, তাই যাব। আজই আমি তোমায় নিয়ে যাব বিশ্বনাথের পায়ের তলায়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।